আমাদের তো আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আজকে এত চমৎকার একটা খেলার দিনে আমি তোমাদের ক্লাস নিতেছি। তোমাদের কি মনে হইতেছে যে আমি এটা ঠিক করতেছি? বলো। আমি ডেফিনেটলি আমি ঠিক করছি না। তোমরা তো খেলা এবং ক্লাস একসাথে করতে পারবা। মুহিব, এই ক্রিক ইনফো স্ক্রিনটা এখানে ওপেন করে রাখো। কোথায় মানে? আচ্ছা, উই ডোন্ট লাইক ক্রিকেট। নাফিস আহসান বলেছে। তুমি কি পছন্দ করো বলো? পড়ালেখা? আই হেট ইউ। আচ্ছা, প্রিয় স্টুডেন্ট, আমরা প্রথমেই যে জিনিসটা দেখব সেটা হলো যে আমরা তো এই জিনিসটা জানি যে কোষচক্র বলতে এই পুরো চক্রটা বোঝায়, আর ইন্টারফেস বলতে একটা সময় বোঝায়। আমি বোঝাচ্ছি আপনাকে। এই যে এই জায়গাটার দিকে দেখো, এই যে এই জায়গাটা, এই জাস্ট এই জায়গাটা দেখো তোমরা। ধরা যাক এই এই সময়টাতে ডিরেকশন কিন্তু এরকম এরকম করে কিন্তু ঘুরতেছে। ধরা যাক এই যে এতটুকু সময়, পুরাটা যদি 100 হয়, এতটুকু সময়ে সেল ডিভিশন হয়। কি হয়? কোষ বিভাজন হয়। ওকে, এতটুকু সময় কোষ বিভাজন হয়। তাহলে বাকি যে সময়টুকু আছে দেখো, বাকি কোন সময়টুকু? এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এবার আসো এই পর্যন্ত, একেবারে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে সময়টা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ কল ইন্টারফেস। তাহলে আমি একটা কালার কোড দিলাম, এই যে দেখো, এই কালারটা দিলাম আমি। দিস ইজ ইন্টারফেস। ওকে, এই সময়টার নামই হচ্ছে ইন্টারফেস। প্রশ্ন হলো হোয়াট ইজ ইন্টারফেস। প্রশ্ন হলো ইন্টারফেস কি। তো এটার আনসার হচ্ছে দুই কোষ বিভাজনের মধ্যবর্তী অবস্থা। দুই কোষ বিভাজনের মধ্যবর্তী অবস্থা। সহজে বোঝার চেষ্টা করো। দিস ইজ সেল ডিভিশন। খেয়াল করো, সেল ডিভিশন, কোষ বিভাজন। তাহলে এই যে সময়টা, আবার দেখো কোষ বিভাজন, খেয়াল করো এই জায়গাটা, জাস্ট খেয়াল করো, কোষ বিভাজন, রাইট? তারপর এই জায়গাটা লেখো, লিখলাম আমি এই জায়গাটা। এই জায়গাটা লেখার পর আবার কি আসতেছে? ওই জায়গাটা আসতেছে না? আবার কোষ বিভাজন আসতেছে না? তাহলে এই যে কোষ বিভাজন, আবার কোষ বিভাজন, মাঝখানের এই সময়টার নামই হচ্ছে ইন্টারফেস। খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে। তাহলে এই হলো ঘটনা। সো আমরা ইন্টারফেস লিখলাম। এখন আমরা যে কাজটা করব, হোয়াট ইজ ইন্টারফেস, কাজ কি এই সময়টাতে? এই যে অন্তর্বর্তীকালীন সময় বা ইন্টারফেস, এইটার মাঝখানে এই জন্য কিন্তু এই ইন্টার কথাটা ব্যবহার করা হয়েছে। ফেজ মানে কিন্তু সময় একটা, হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা সময়। তাহলে কোষ বিভাজনের সময় এবং এই কোষ বিভাজনের সময়ের মাঝখানের সময়টার নাম হচ্ছে ইন্টারফেস। মুহিব দেখো, প্রশ্ন হলো এই সময় আসলে করে কি, তাই না? এই সময় আসলে কাজটা কি? এই সময় কাজটা হলো, দেখো, তুমি যে কোষ বিভাজন করবা এখানে, এই সময়টাতে ওই কোষটা বিভাজনের জন্য প্রস্তুতি নেবে। তাহলে আমরা কি করবো? এটার আরেকটা নাম কি বলবো? প্রস্তুতি পর্যায়। কি পর্যায় মুহিম? দিস ইজ প্রস্তুতি পর্যায়।
ঠিক আছে, প্রিপারেটরি ফেজ। এখন প্রশ্ন হলো এখানে কি কি প্রস্তুতি নেওয়া লাগে, এটা একটু পরে আমরা দেখব। তাহলে এই সময়টাতে তুমি যে নিউক্লিয়াসটা দেখবা, সেই নিউক্লিয়াসের নামকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। খেয়াল করো, এই সময় কোষের নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এটা পরীক্ষায় আসবে। বিপাকীয় নিউক্লিয়াস কি, তোমাদের আমি নোটের মধ্যে দিয়েছি। বিপাকীয় নিউক্লিয়াস দেখো এদিকে। সো আমি আর একটা কথা বলি, একটা কোষ, দিস ইজ নিউক্লিয়াস, একটা সময় প্রিপারেশন নিচ্ছে, এই যে এখানে এসে দুইটা কোষে বিভক্ত হলো। কয়টা কোষে মুহিম? কয় কোষে বিভক্ত হলো? দুই কোষে। তো বলো তো এই কোষটা এই যে এই সময়টার ভেতর দিয়ে যখন গেছে, তখন কি তার কোষের মধ্যে কি বিক্রিয়া টিক্রিয়া নানা ঘটনা ঘটছে কিনা? এটা বিয়ে দিতে গেলেও তো নানা কাহিনী করা লাগে, করে লাগে কি না? ইয়েস। তাহলে এবার দেখো তো, এই নিউক্লিয়াসটা বিভাজনের আগে অনেকগুলো ঘটনা ঘটে। যেমন এই নিউক্লিয়াসের মধ্যে কি হয়, এটা বলা হয় ডিএনএ রেপ্লিকেশন ঘটে। কি ঘটে মুহিম? ডিএনএ রেপ্লিকেশন ঘটে। 2 নম্বর হচ্ছে এখানে আর কি কি ঘটনা ঘটে, এই নিউক্লিয়াসটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। এই নিউক্লিয়াসের ভেতরেও কিন্তু প্রোটিন তৈরি হয়। নিউক্লিয়াসের ভেতরেও কিন্তু রাইবোজোম থাকে, তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি। নিউক্লিয়াসের ভেতরেও রাইবোজোম থাকে, প্রোটিন তৈরি হয়। তো তোমরা আমাকে বলো তো, এগুলো কি বিক্রিয়া না মুহিব? এই যে ঘটনাগুলো কি বিক্রিয়া না? এই যে এইটা এবং এইটা, এগুলো কি? এগুলো এক ধরনের বিক্রিয়া। আর বিক্রিয়া মানেই হচ্ছে বিপাক। বিক্রিয়া মানে কি? বিপাক। ওকে, বিক্রিয়া এবং বিপাক একই শব্দ। তো তোমরা আমাকে এবার বলো তো, হোয়াট ইজ বিপাকীয় নিউক্লিয়াস? প্রশ্নের উত্তর কি? তোমরা বলবা যে, তোমরা যেটা বলবা সেটা হলো কোষ বিভাজনের আগে, আবার বলো, কোষ বিভাজনের আগে প্রস্তুতি পর্যায়ে ওই কোষটার নিউক্লিয়াসের ভেতরে বিভিন্ন ধরনের বিক্রিয়া হয়। যেমন ডিএনএ গুলো রেপ্লিকেশন হয়, এখানে কিছু প্রোটিন তৈরি হয়। এই যে যে বিক্রিয়াগুলো হচ্ছে, এই বিক্রিয়াগুলোকেই আমরা বলি বিপাক। তাহলে নিউক্লিয়াসের ভেতরে যেহেতু বিক্রিয়া বা বিপাক হচ্ছে, তাহলে নিউক্লিয়াসটার নাম বিপাকীয় নিউক্লিয়াস। তোমরা কি জিনিসটা বুঝছো? তোমরা কি জিনিসটা বুঝছো? এই খুব সহজ। এটা এটা আমি হুদাই পড়াইতেছি তোমাদের, এটা খুবই সহজ জিনিস। তোমার সাউন্ড কম, তোমার সাউন্ড কম, আমি কি করবো বলো? আচ্ছা, এখন আমরা এক কাজ করি, আমরা কিছু চমৎকার গল্প শুনবো এখন। সেটা হলো, এই সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করব। গতকালকে আমি শিখাইছি না মুহিব, এইটার নাম ছিল প্রথম গ্যাপ, গ্যাপ 1। এটার নাম ছিল হচ্ছে এস দশা, আর এটার নাম হচ্ছে গ্যাপ 2। গ্যাপ 2, রাইট? তাহলে এই প্রস্তুতি দশা শেষ করে এসে এই দশায় এসে কোষ বিভাজন করো, রাইট মুহিব? তো এখানে এসে যেহেতু কোষ বিভাজন করে, তোর মোবাইল ভেঙে ফেলবো আমি। এই দশায় এসে যেহেতু কোষ বিভাজন করছে, তাহলে আমরা এটাকে বলি না যে এখানে যেহেতু কোষ বিভাজন ঘটছে তাহলে মাইটোসিস ঘটতেছে, তাহলে এটা হচ্ছে এম দশা বা মাইটোসিস দশা, রাইট? এখানে জি1 দশা, এস দশা, জি2 দশা, আর এখানে এসে যেহেতু কোষ বিভাজন হয় তাহলে এটার নাম আমরা বলি মাইটোটিক দশা বা মাইটোসিস দশা, একই কথা, রাইট? ওকে, ভেরি গুড। এখন দেখ, একটা কোষ বিভাজনের সময় এখানে কি কি ঘটনা ঘটবে। ধরা যাক এই যে কোষটা, এই কোষটার এই যে নিউক্লিয়াস, এই কোষটা রওনা দিয়েছে, আমি প্রস্তুতি নিব। তাহলে এই সময় কি হবে? প্রথম যে জিনিসটা হবে এখানে,
এখানে এরা কি করবে, সিদ্ধান্ত নেবে। তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো যে এটা বিয়ের জন্য যদি প্রিপারেশন নেওয়া হয় তাহলে প্রথম যে জিনিসটা সেটা হলো ডিসিশন নেওয়া, ডিসিশন মেকিং। মা বাপরে বললো, বাপ সবার সাথে কথা বললো, কথা বলার পর বিয়ে ডিসিশন নেওয়া, হ্যাঁ বিয়ের সময় হয়ে গেছে, বিয়ে দেওয়া হবে, রাইট? তাহলে তোমরা আমাকে বলো তো ডিসিশন নেবে কে নিবে? জিন। কোন জিন? কোকাফ নগরের জিন। তাহলে কি গাব গাছের উপরে থাকা জিন, মসজিদে থাকা জিন? না, কোষের ভেতরে থাকা এই যেখানে যে ডিএনএ আছে সেই ডিএনএ গুলা, রাইট? যে কোষটার বিভাজন হবে তার জিনটা। 2 নাম্বার। মুহিব ডিসিশন ডান। এখন বল, যেই না ডিসিশন নিবে তাহলে তার প্রথম কাজ কি হবে? সে তো আর কাজ করে না, সে তো আর নিজে কাজ করে না যে আমি ডিসিশন নিলাম আমি তার কাজ করবো। রাজা কি আইসা পিরামিডের পাথর তুলছে ঘাড়ে করে? না, রাজা কি করছে, কিছু লোক নিয়োগ করছে। প্রথম যে কাজটা সেটা হলো সাইক্লিন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে মুহিম? সাইক্লিন। আমার আমার কলম চলছে না, আমার বলতেছে খেলা চলতেছে এখন। তো তোমরা আমাকে বলো তো এরপর কি উৎপন্ন করবে? সাইক্লিন তৈরি করবে। ডিসিশন নিল জিন, তারপর সে সাইক্লিন উৎপন্ন করলো যে এখন তুমি তোমার কাজ করো। সাইক্লিন কিভাবে কাজ করে আমি তোমাদের দেখাই। সাইক্লিন কিভাবে কাজ করে, ধরা যাক, ধরা যাক ইটস এ সাইক্লিন, ধরা যাক ইটস এ সাইক্লিন, আর এই যে এটার নাম হচ্ছে সিডিকে। ওইটার নাম কি মুহিম? এই সিডিকে সবসময় ঘুমায় ঘুমায় থাকে। কি অবস্থা থাকে মুহিম? ঘুমায় ঘুমায় থাকে। এই সাইক্লিন যখন তৈরি হয় তখন সে সিডিকে কে গিয়ে বলে জাগো, কাজ করো। তার মানে এ আবার কে? এ হচ্ছে সেনাপতি, নট রাজা। তাহলে সাইক্লিন কি? সাইক্লিন হচ্ছে সেনাপতি। আর ওইটা কি? আর জিন রাজা ডিসিশন নিছে, সাইক্লিন তৈরি করছে। সাইক্লিন হচ্ছে সেনাপতি। সেনাপতি গিয়ে শ্রমিককে গিয়ে বলছে কাজ করো। ইয়েস। তাহলে এবার দেখ কি হবে। এবার হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হবে, সেনাপতি এবং সৈন্য একসাথে। যৌগ তৈরি হবে, রাইট? আচ্ছা, এরপরে আমরা চলে আসি। সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হয়ে গেল, এখন কাজ কি? এখন হচ্ছে সবগুলো কাজ হইতে থাকবে। কি কি কাজ হইতে থাকবে? আচ্ছা, এই যে এই সময় যে কাজগুলো হবে সেই কাজগুলো কি কিছু এখানে আগে করা হবে না? এখানে কি হয় জানো, এখানে এস লেখা আছে না, এখানে কিন্তু ডিএনএ, ডিএনএ এস ফর সিনথেসিস হয়। কি হয়? সিনথেসিস হয়। ডিএনএ কি হয়? সিনথেসিস হয়। ডিএনএ সিনথেসিস শব্দের অর্থ হলো এই যে একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ করা? 2টা করে ডিএনএ করা। তো আমাকে বলো, এখানে তুমি ডিএনএ থেকে ডিএনএ বানাবা, তাহলে এখানে যে এনজাইমগুলো লাগবে, যে প্রোটিনগুলো লাগবে, সেগুলো তুমি এখানে তৈরি করবা না? তোমার তোমার মাথা কি খেলার মধ্যে না খেলা তোমার মাথার মধ্যে? এখানে ডিএনএ থেকে ডাবল ডিএনএ বানাবি, তাহলে ওই এনজাইমগুলো কি এখানে তৈরি করবি না তুই? ইয়েস। তাহলে আমরা এখানে লিখব কি হবে, প্রয়োজনীয় কাঁচামালগুলো এখানে তৈরি হবে। প্রয়োজনীয় কাঁচামাল, কাঁচামাল তৈরি হয়। প্রশ্ন হলো কি কি কাঁচামাল তৈরি হয়? আমার আমার চোখে এক বিভিন্ন ধরনের এখানে প্রোটিন তৈরি হয়। আর তোমরা তো জানো প্রোটিন মানে কি? এনজাইম। প্রোটিন মানে এনজাইম না, এনজাইম মানে প্রোটিন। যাই হোক, এখানে যে সকল প্রোটিন লাগবে বা এনজাইম লাগবে সব এখানেই তৈরি হবে। তাই তো আগে থেকে আমরা তৈরি করে রাখবো, রাইট? তোমার বাসায় যদি তোমার বোন এবং তোমার বোন জামাই আসে, তোমার আম্মা কি বলে ওরা আসুক বাসায়, আসুক বসুক রেস্ট করুক, তারপর দেখা যাবে কি খাওয়ানো যেতে পারে? এটা করবে না, আগে থেকে তৈরি করবে। আর একটা জিনিস তৈরি হয় এখানে, আরএনএ তৈরি হয়। কি তৈরি হয় মুহিম?
তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করতে গেলে আরএনএ লাগে। এটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। আরএনএ তোমাদের বইয়ে এটা পুরোটাই দেওয়া নাই, ফার্স্ট চ্যাপ্টারে আছে, কিন্তু এখানে এটা এক লাইনে দেওয়া আছে, আমি লিখে রাখলাম। আরএনএ প্রাইমার তৈরি হয়। তাহলে বলো তো মুহিব, প্রথম ধাপে কি হবে? এই যে কোষটা বিভাজনের পর নিজে জন্ম নিল, এখন সে ডিসিশন নিচ্ছে আমিও প্রস্তুত হয়ে আমিও আবার একদিন জন্ম দেব। এক, সিদ্ধান্ত নিবে কে? ওই কোষের জিন। সিদ্ধান্ত নেওয়ার পর কাকে তৈরি করবে? সাইক্লিনকে। সাইক্লিন তো একা কাজ করতে পারবে না, সাইক্লিন কাকে ধাক্কা দিবে? সিডিকে কে। তারপর কাজ শুরু। কি কাজ শুরু? পরের ধাপে কি হবে সেগুলো আগে রেডি করি। পরের ধাপে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হবে, তাহলে ওই সময়কার প্রোটিন এনজাইমগুলো তৈরি করে রাখি। ওই সময় যেহেতু আরএনএ লাগবে, আরএনএ গুলো তৈরি করে রাখি। কিন্তু হঠাৎ করে মনে হইলো না না না, বিয়ে হবে না, আমার মেয়ে বড় হয়নি, আমার মেয়ে এখন স্কুলে যায়, আমার মেয়ের আমি বিয়ে দিব না। তাইলে একটা মজার জিনিস ঘটে, সেইটা হলো এই জি1 ধাপটা থেমে যেতে পারে, জি1 স্থগিত হতে পারে। কতদিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য। 1 সপ্তাহ, 1 মাস, কিংবা আজীবন। আজীবন কথাটা দেখে আবার অনেকে ভয় পাইছে, ভাইয়া পড়াইতেছে কোষ বিভাজন কিন্তু বলতেছে বিয়ের কথা, সেটা আবার আজীবনের জন্য থেমে গেলে কি হবে? হুম, এই বলো তোমরা কি বুঝতে পারছো কি না এই পর্যন্ত? বলো। আমি ফার্ম গেটে পড়াই না, অফলাইনে পড়াইতে আমার ভালো লাগে, কিন্তু অফলাইনে আমি একই ক্লাস 3 বার 6 বার করে নিতে পারি না, আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। এই রিদওয়ান, তুমি যে মেসেজগুলো করতেছো, তোমার কি মনে হয় এত বড় মেসেজ লেখার টাইম আছে আর আমার পড়ার টাইম আছে? ক্লাস করো, তোমাদের এই ধরনের প্রবলেম থাকে তুমি বলবো। আর প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়ানো শুরু হয় তখন আমরা এনহ্যান্সারগুলো রেডি করতে পারি। এনহ্যান্সারগুলো আজকেই চাইলাম 6 দিনেরটা 6টা একসাথে দিয়ে দিলাম, এটা আমার পক্ষে সম্ভব না। ওকে, তো এখন বলেন মুহিমটাকে, মহিম না রে, মহিম না, মুহিব। বি, বি ফর ভালো লাগে, সেই বি, মুহিব ভাই। ওকে মুহিব, সো তুমি মোটামুটি এই কাজ শেষ করলা, তুমি এখন এই পর্যায়ে প্রবেশ করলা, রাইট? এই পর্যায়ের কোনো কাজ নাই, অনেক কাজ, কিন্তু এক লাইনে বলা যেতে পারে। কি হয় এখানে বলতো? এক লাইনে বল, এখানে কি হয়? এক লাইনে বল, এই ধাপে কি হয়? খুব সহজ ভাষায় বলবি, ডিএনএ রেপ্লিকেশন হয়। কি হয়? রেপ্লিকেশন। আরেকটা বলতে হবে, ডিএনএ যদি রেপ্লিকেশন হয়, হিস্টোন প্রোটিন কিন্তু তৈরি হতে হবে। কি তৈরি হতে হবে? হিস্টোন প্রোটিনও তৈরি হতে হয়। এই দুইটাই তৈরি হয়। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি একটা দারুণ জিনিস শেখাবো এখন। পরের পৃষ্ঠায় আমি তোমাদের কোষ চক্র ইন্টারফেস এখানে আসছি, আমি একটু তোমাদের দেখাই। দেখো, তোমরা কি জানো এই যে এই জিনিসটার নাম হচ্ছে, এই জিনিসটার নাম কি? ডিএনএ, তাই না? এটা আমাদের দেখে কিন্তু অনেক বড়, অনেক বড়। এত বড় জিনিস কি তুমি তোমার কোষের মধ্যে ফেলে রাখতে পারো মুহিব? পারো? তাহলে এই জিনিসটাকে কি করতে হবে? এই জিনিসটাকে পেঁচিয়ে রাখতে হবে। পেঁচিয়ে রাখার কে কাজটা কে করে? 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। কি প্রোটিন মুহিব? হিস্টোন প্রোটিন। কয়টা আছে এখানে বলতো? 8টা আছে। কয়টি? 8টি। এই জন্য এটাকে বলা হয় হিস্টোন অক্টামার। কি বলে? অক্টামার। এই জিনিসটা আছে, এই জিনিসটা একে পেঁচিয়ে রাখে। ঠিক আছে, কিভাবে পেঁচিয়ে রাখে? এইটা প্লাস এইটা ইকুয়াল, এই যে দেখো, পেঁচানো শুরু হয়ে গেল। কেমনে পেঁচানো শুরু হয়ে গেল? কারণ এগুলোর ভেতর এই যে হিস্টোন প্রোটিনগুলো ঢুকে আছে।
এখন তুমি আমার বলো, এইটা যদি আমি খুলি সুতাটা এত বড় হতো না? পেঁচানোর পর কতটুকু হয়েছে? ছোট হয়েছে না? তাইলে এবার বলো তো, আমাদের শরীরে ডিএনএ কে পেঁচায় কে? হিস্টোন। হিস্টোন থাকে কয়টা করে? 8টা করে। এই জন্য হিস্টোনকে কি বলে? হিস্টোন অক্টামার, রাইট? তাহলে আমরা এখন জিনিসটা বুঝলাম। আচ্ছা, একটু ছোট্ট করে বলি, এই হিস্টোন শব্দের অর্থই কিন্তু জাল। হিস্টোন শব্দের অর্থ কি? জাল। এই যে জালের মতো পেঁচিয়ে রাখলো, রাইট? তাহলে এখন দেখো দারুণ জিনিস হয়েছে, সেটা হলো দিস ইজ কি? ডিএনএ। এইটা কি? হিস্টোন। এটার নাম ডিএনএ, এটার নাম হিস্টোন। আর এই যে যে জিনিসটা এখন হইলো, এটার নাম কি মুহিম? ক্রোমোসোম। তোমরা দ্রুত কমেন্টের মধ্যে লেখো তো, ক্রোমোজোমের মধ্যে তাহলে আমরা যদি দুইটা জিনিস খুঁজি কি কি পাবো? দ্রুত কমেন্টের মধ্যে লেখো, বলো। ক্রোমোজোমের মধ্যে যদি আমরা হাত দেই আমরা কি কি পাবো? দুইটা জিনিস লেখো, হিস্টোন এবং ডিএনএ। এবার লেখো কমেন্টের মধ্যে, বলো যে কেন, কেন হিস্টোনটা লাগে? হিস্টোনের কোনো কাজ আছে? বলো, কেন হিস্টোনটা লাগে? 4 বছরে একবার খেলা হয়, সেই জিনিসটা না দিয়ে আমি ক্লাস নিতেছি। দারুণ তো, অনেকে ক্লাস করছে। ওই খেলার কি অবস্থা একটু দাও তো। কই গেল? হ্যাঁ, এটা চলতেছে না এখন। এখন এগুলো চলবে না, হ্যাঁ? যখন হেরে যায় তখন এই এই কামগুলো করে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই যে আসছে। অবস্থা খুব খারাপ। কার অবস্থা খারাপ আমরা পরে বলবো। কে? ঠিক আছে। আচ্ছা, সো আমরা কিন্তু বুঝে ফেলছি যে জি1-এ কি হবে, আমরা খুব বুঝে ফেলছি এস দশায় কি হয়েছে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, তুমি যখন এই কোষের যে ডিএনএটা ছিল, ডিএনএটাকে তুমি এখানে রেপ্লিকেশন করলা। রেপ্লিকেশন মানে কি? আগে ডিএনএটা দেখে তুমি নতুন দুইটা ডিএনএ তৈরি করলা, তাই তো? তার মানে এখন তোমার ডাবল হয়ে গেল ডিএনএ গুলা। তো তোমরা আমাকে বলো তো, কোনো প্রশ্নে যদি বলে ডিএনএ ডাবল হয় কোন দশায়, ডিএনএ ডাবলিং হয় কোন দশায়, বলো। ডাবল হয় কোন দশায়? সেম প্রশ্নটা যদি করে ডিএনএ দ্বিত্বন হয় কোন দশায়, উত্তর কি হবে? বলো। একই কথা না? একই কথা না? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, বলো যে ডিএনএ ডাবল আর ক্রোমোজোম ডাবল এক কথা? ক্রোমোজোম ডাবল বা দ্বিত্বন, এই দুটো কি এক কথা? এগুলো কি এক কথা? বলো, দ্রুত কমেন্ট করো। এই যে হুম বলছো কেন? কেন হুম বলছো? যাও উজু করে আসো। বিদ্যা, বিদ্যা খুব সিরিয়াস জিনিস, চিন্তা করতে হবে। দেখো, কিছুক্ষণ আগে আমি তোমার শিখাইলাম, এটা হলো ডিএনএ অ্যান্ড দিস ইজ হিস্টোন, দুইটা মিলে হলো ক্রোমোজোম। এখন আমি যখন তোমাকে বললাম ক্রোমোজোম ডাবল মানে কি, এইটা এইটা দুইটা ডাবল হয়ে গেছে। আর যদি আমি তোমারে বলি যে ডিএনএ ডাবল মানে কি, তখন তুমি বলবো অনলি ডিএনএ ডাবল হয়েছে। সিম্পল জিনিস। দেখো, এইটা থেকে এই যে দেখো ডিএনএ ডাবল হলো, রাইট? একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ ডাবল হলো। আবার এখানে দেখো
ক্রোমোজোম ক্রোমোজোম অ্যান্ড দেন এই দেখো ক্রোমোজোম। এইটা হলো ক্রোমোজোম ডাবল হওয়া, আর এটা হলো ডিএনএ ডাবল হওয়া। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, ডিএনএ ডাবল কোথায় হয় মুহিম? ডিএনএ ডাবল কোথায় হয়? এস। আর জেনে রাখো ক্রোমোজোমের দ্বিত্বন হয় অ্যানাফেজ দশায়। কোথায়? অ্যানাফেজ। লিখে রাখো, লিখে রাখো, অ্যানাফেজ। ঠিক আছে, আচ্ছা, তোমরা কি বুঝছো জিনিসটা? তোমাদের আমি এমন একটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, তুমি আজকে ক্লাস কইরা তোমার যে ভাইয়া আপু আছে, যে হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়তেছে বা এডমিশনের প্রিপারেশন নিতেছে, তারে গিয়ে প্রশ্নটা করো, বলো তো আপু ভাইয়া, ডিএনএ ডাবল কখন হয়, ক্রোমোজোম কখন ডাবল হয়, দেখবা কনফিউজড হয়ে গেছে। ওকে, তারপর তুমি ক্লাস শুরু করার আগেই শিখে ফেললা, যে জিনিসটা ক্লিন হয়ে গেলা, সেই জিনিসটা তোমার দেখবা সিনিয়র ভাইয়া আপুরা জানে না। ওকে, জানে না। আচ্ছা, এবার চলে আসি আমরা আবার। এখন দেখো মুহিব, তুমি তোমার ডিএনএ গুলো ডাবল করছো, চাইলেই এখন কিন্তু এই যে একটা কোষকে কি করতে পারো, একটা কোষের নিউক্লিয়াস থেকে দুইটা কোষের নিউক্লিয়াস বানাতে পারো, পারো কিনা? কারণ তুমি যখন ডিএনএ তৈরি করছো, তার মানে এখন নিউক্লিয়াসটার ভেতরের সমস্ত জিনিস তুমি ডাবল করে ফেলছো, মোটামুটি কাজ শেষ। কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। এই যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হতে তোমাকে কি স্পিন্ডল তন্তু লাগবে কিনা? লাগবে কিনা? দুই, তোমাকে এটিপি লাগবে কিনা? এই যে ক্রোমোজোমগুলো যে এগুলোতে ধরে নিয়ে যাওয়া যাওয়া আসা করবা, একবার মেরু অঞ্চলে একবার বিষুবীয় অঞ্চলে কাহিনী করবা, এটা তোমার দেখতে হবে না? রেডি করতে হবে না এখনই? তাহলে এক কাজ করো, G2 দশায় কি কি ঘটনা ঘটে আমরা লিখি। এক, প্রথম যে জিনিসটা হয় সেটা হলো, প্রথম যে জিনিসটা হয় এখানে, স্পিন্ডল ফাইবার এর কাঁচামাল তৈরি হয়। এর কাঁচামাল কি তৈরি হয়? তোমরা জানো স্পিন্ডল ফাইবারের কাঁচামাল হচ্ছে মাইক্রোটিবিউল। স্পিন্ডল ফাইবারের কাঁচামাল কি? মাইক্রোটিবিউল তৈরি হয়। ঠিক আছে, দুই নাম্বার, তুমি যখন এখানেই এই যে মাইক্রোটিবিউলগুলো তৈরি করবে, এই যে এগুলা, এই যে এগুলা, এগুলো না মাইক্রোটিবিউল, যেগুলো পরবর্তীতে তুমি এইটাতে কনভার্ট করতে পারবা। এখন প্রশ্ন হলো, এটিপি তৈরি করতে হবে না? কারণ কোষ বিভাজন দশায় একবার প্রবেশ করলে ক্রোমোজোম টানাটানি করতে করতে প্রচুর এটিপি খরচ হয়ে যায়, যায় কি না? তাহলে তোমাকে যেটা করতে হবে, দুই, কোষ বিভাজনের সমস্ত এটিপি এখানে তৈরি করতে হবে, পরে কোনো এটিপি তৈরির উপায় নাই, সমস্ত এটিপি তৈরি। কি করলাম হেব? সমস্ত এটিপি তৈরি করলাম, আমি এখানে লিখি, এখানে লেখার উপায় নেই, সমস্ত তুমি এটিপি তৈরি করলা এখানে। তাহলে এক গেল, দুই গেল, এবার হচ্ছে তিন। তিন নাম্বার হচ্ছে এমপিএফ তৈরি হয়। কি তৈরি হয় মুহেব? এমপিএফ, মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তার মানে এই দশায় আমরা একটা দেখলাম, দুইটা দেখলাম, তিন নাম্বারটা হচ্ছে এমপিএফ তৈরি হয়, তাই না? এখন তোমরা আমাকে বলো তো, একটু আইডিয়া করে বলো তো, এমপিএফ বা মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর মানে কি? মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর মানে কি বলো? এইটা না হলে কোনো দিন G2 দশা শেষ হবে না। আর G2 দশা যদি শেষ না হয়, তুমি কোনোদিন এম দশায় প্রবেশ করতে পারবে না, কোষ বিভাজনও ঘটাইতে পারবে না। বলো, হোয়াট ইজ মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর? বলো। বলো। G2 দশা শেষ হওয়ার উপায়, হ্যাঁ উপায়, হাউ? G2 দশায় ঢোকার উদ্দীপনা, মেবি মেহরাব, নাম কি, ফরাজি, মেহরাব ফরাজি, হ্যাঁ দারুণ কথা বলছো, আরেকটু আগাও, আরেকটু আগাও।
আচ্ছা, এখন আমরা চলে আসি যে এই বিষয়টা আসলে কি জিনিস। ওকে, এমপিএফ কি জিনিস, এমপিএফ কি জিনিস? এমপিএফ হচ্ছে একটা প্রোটিন, এটা আর একটা, তোমরা নাম শুনছো না এর আগে, এটা আরেক ধরনের সাইক্লিন। এটা কি ধরনের সাইক্লিন মুহিম? এটা আরেক ধরনের সাইক্লিন প্রোটিন। ক্লিয়ার? এই সাইক্লিন প্রোটিনটা কি করে? এই সাইক্লিন প্রোটিনটা এই জায়গার যতগুলো কাজ আছে সবগুলো জাস্ট শেষ করে দেয়। আচ্ছা আচ্ছা, এই কাজগুলো একটু বাকি আছে, এই কাজগুলো ঠিকঠাক হয় নাই, এই কাজগুলো সে শেষ করে দেওয়া দেয়। একটু উদ্দীপনা দিতেছে মেহরাব ফরাজি, তুমি যে কথা বলছো, জাস্ট একটু উদ্দীপনা দিয়ে দেয়। ঠিক আছে, ডান। তাহলে কাজ শেষ। তাহলে এখন কি হবে? সেল ডিভিশনে প্রবেশ করবে, কোষ বিভাজন শুরু হবে। তাহলে আমাদের কাজ এখন শুরু হবে কোষ বিভাজনে। বাট তার আগে তো আমরা প্রশ্ন করবো এবং প্রশ্নের আমরা উত্তর নিব। তোমরা দ্রুত আমাকে প্রশ্নের উত্তর দাও, সবাই দ্রুত আমাকে প্রশ্নের উত্তর দাও। সেটা হলো, আমি একটু প্রশ্ন একটু কঠিন করে একটা প্রশ্ন করি। তোমরা আমাকে বলো তো, ডিএনএ সিনথেসিস হয় কোন দশায়? লেখো, আনসার দাও। জিএনএ সিনথেসিস হয় কোন দশায়? এটা একটা উত্তর দাও। 2 নম্বর হচ্ছে, কোনটি ছাড়া কোনটি ছাড়া ছাড়া জি2 শেষ হয় না? জি2 শেষ হবে না কি ছাড়া? 3 নম্বর হচ্ছে, সমস্ত এটিপি কোথায় তৈরি হয়? সমস্ত এটিপি কোথায় তৈরি হয়? বলো। এই সব প্রশ্নের উত্তর দিতে পারছে এরা। তোমরা যেহেতু সব প্রশ্নের উত্তর দিতে পারছো, আমি মোটামুটি নিশ্চিত যে তোমাদের কখনো কলেজে প্রবলেম হবে না, তোমাদের এডমিশনে প্রবলেম হবে না, এবং তোমরা চাইলে এখন থেকে তোমাদের ফ্রেন্ডদের পড়াইতে পারো। তোমরা মাস্টার হয়ে গেছো, যাও, তোমাদের ডিগ্রি দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, সব ঠিক আছে তোমাদের। এখন আমরা যেটা করব, কোষ চক্রের নিয়ন্ত্রক, এই যে 4টা জিনিস আছে এখানে, আমরা 4টা জিনিস দেখব। সেটা হলো 4 ধরনের সাইক্লিন আছে। এটা নতুন টপিক, বই অ্যাড করছে 1 বছর আগে, তা আমরা এটা একটু পড়বো। হ্যারি সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ অ্যান্ড সাইক্লিন বি। এদের কাজগুলো কি কি? পরীক্ষায় এটা আসে, ভার্সিটিতে আসছে। দেখ, 4 ধরনের সাইক্লিনের এখানে নাম দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এগুলো মনে রাখবো কিভাবে? সহজ। ডি ফর ড্রাইভার, ডি ফর কি দ্বারা মনে রাখবো? ড্রাইভার দ্বারা মনে রাখবো। আমি এভাবে মনে রাখি। দেখো, এই সাইক্লিনের কাজ হচ্ছে জি1টাকে ধাক্কা দিয়ে এসে নিয়ে যাওয়া, আবার এসটাকে ধাক্কা দিয়ে জি2তে নিয়ে যাওয়া, ড্রাইভ করে নিয়ে গেল না? এই ধাপ থেকে এই ধাপ, এই ধাপ থেকে এই ধাপ, রাইট? কোনটা খাতায় তুলবা? এইটা? হ্যাঁ, খাতায় তুলবা এটা। দয়া করে স্ক্রিনশট নিয়ে রাখো, এত সময় নাই, আমরা এটা তাড়াতাড়ি শেষ করবো। তোমরা কি বুঝছো যে যদি কখনো বলে জি1 থেকে এস এবং এস থেকে জি2তে নিয়ে যায় কোন সাইক্লিন প্রোটিন, উত্তর কি? সাইক্লিন ড্রাইভার, সাইক্লিন ড্রাইভার। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা সাইক্লিন ইতে। সাইক্লিন ইতে, এই দেখো, রংপুরের মানুষজন রংপুরকে বলে ওমপুর। ওকে, আবার ঔষধকে বলে রৌষুধ। ঔষধকে বলে, মানে যেখানে র নাই সেখানে সে র অ্যাড করে দেয়, রৌষুধ। ওকে, আমি ঠিক বলছি কিনা? মুহিব, তুমি আমার উপর এখনো আস্থা রাখতে পারলা না? একই এলাকার ভাই, তারপরে তুমি আমার এই কথা কও ভাই, যা ইচ্ছা বলে, এটা কি ধরনের কথা? এই যে দেখো, সাইক্লিন ই আছে, আমি এক কাজ করি, আমি ই কে বলি অ্যাপ্লিকেশন। কি বলবো? অ্যাপ্লিকেশন। তো তোমরা আমাকে বলো তো, ই ফর অ্যাপ্লিকেশন রংপুরের মানুষজন বলে, তাহলে বলো তো অ্যাপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে কে? সাইক্লিন ই। তাহলে আমরা ভাববো সবাই, আমরা সবাই অম্পুরিয়ান। র নাই, আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ই দিয়ে শুরু হবে, নট এ দ্বারা। এটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা এস পর্যায়ে।
ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় এবং ত্বরান্বিত করে, খেয়াল করে দেখো, সক্রিয় এবং ত্বরান্বিত কথা বলছে। এই সক্রিয় মানে কি? অ্যাক্টিভ না? সক্রিয় মানে কি? অ্যাক্টিভ। সাইক্লিন এর কাজ অ্যাক্টিভ না সাইক্লিন বির কাজ অ্যাক্টিভ? এর কাজ অ্যাক্টিভ। আমি শুধু এমসিকিউ এর জন্য এই জিনিসটা বলতেছি, কারণ এটা তেমন মনে রাখতে হয় না, বাট তোমাদের যদি সিকিউতে আসে তোমরা পারবে আনসার করতে। তাহলে এই জিনিসটা যখনই আমরা দেখবো যে রেপ্লিকেশন সক্রিয় ত্বরান্বিত কে করে, সক্রিয় ত্বরান্বিত মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি বাড়ানো, এটা অ্যাক্টিভ করা, আর এটা মানে হচ্ছে অ্যাক্টিভিটি বাড়ানো। সো তুমি কিন্তু পারবা এটা, সাইক্লিন এ। এবার চলে আসি আমরা সাইক্লিন বি। সাইক্লিন মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। হ্যাঁ মুহিম, সবকিছু সম্পন্ন করে, রাইট? আচ্ছা বস, সবকিছু সম্পন্ন করে, বসই তো সবকিছু করবে, রাইট? বস স্পিন্ডল তন্তু তৈরি সহ এটিপি তৈরি, এমপিএফ সবকিছু সম্পন্ন করে। দিস ইজ বস সাইক্লিন বি। এই মনে থাকবে কিনা বলো? মনে থাকবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে, মনে থাকতে হবে। পরীক্ষার হলে এগুলো কোনো ইস্যুই না, ছোট 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 ইস্যু, এগুলো পরীক্ষার হলে সলভেবল। হ্যাঁ, কিন্তু এই এক একটা করে কোশ্চেন তোমার হচ্ছে ওই হয় কি, তোমার লাইফের এক একটা করে মেজর ট্রানজিশন নিয়ে এসে দিবে। আমি তোমাকে সহজ করে বলি কেমন ট্রানজিশন। আমি আমার অনেকগুলো গল্পের মধ্যে একটা গল্প, মানে একটা ইতিহাসের আর কি আমার খুব ভালো লাগে, আমি বলবো এটা এদেরকে। আচ্ছা, দাদা আপনি কার সাপোর্টার? আমি সাপোর্টার কার, এটা শুনলে তোমার লাভ কি? কোনো লাভ নেই। হ্যাঁ, আমি আমি তখন হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 6-এ উঠছি, খুব খারাপ অবস্থা, ম্যাথমেটিক্সের অবস্থা আমার খুব খারাপ। তো একদিন স্যার উপপাদ্য পড়া দিছে। হ্যাঁ, আমি শুনছি যে স্যার খুব পিটায়। স্যার কি করে? খুব পিটায়। নুরনবী স্যার আছে না, শুকনা মানুষ, সম্ভবত আইবিএস আছে, পেট পেট খারাপ রোগ আছে, মেজাজ সবসময় খারাপ থাকে, ধুমায় পিটায়। হ্যাঁ, তো ক্লাস 6-এ, হ্যাঁ, ফার্স্ট টাইম আমি তেমন ভালো ছাত্র ছিলাম না, বাট ফার্স্ট টাইম যেটা হইলো যে আমি বাসায় গিয়ে প্রচুর পড়াশোনা করছি, মুখস্থ করে ফেলছি উপপাদ্য, কঠিন পড়াশোনা করছি একবারে। সেদিন স্কুল থেকে গিয়া পরদিন একেবারে 2টা পর্যন্ত সম্ভবত একেবারে পড়ে 3 লাইনের একটা উপপাদ্য মুখস্থ করে ফেলছি। তো ক্লাসে স্যার আসছে, স্যার আসার পর সবাইরে জিজ্ঞেস করছে, শুধু আমি পারছি আর পাশের থেকে একটা ফিমেল, একটা মেয়ে পারছে। আমাদের দুইজনকে ছাড়া ওই দিন সবাইরে পিটাইছে স্যার, পিটায় ক্লাসে আধা ঘন্টা ব্যয় করছে। এই দিন আমি বুঝছি পড়ালেখা করলে পিটুনি খাওয়া থেকে বন্ধ থাকতে হবে, মানে কেউ পিটাইতে পারবে না। সেম জিনিসটা আমি কিন্তু বাংলা ক্লাসেও দেখছি। আমাদের এক বুড়া স্যার ছিল, কি স্যার, রূপ স্যার, খুব পিটাইতো, মেজাজ খারাপ হলে ধুমায় পিটাইতো। বাড়িতে ওয়াইফের সাথে ঝগড়া হইতো, বুড়া বুড়ি, স্কুলে এসে পিটাইতো। তো বাংলা স্যার সবাইরে পিটাইতো, আমি জাস্ট বসে থাকতাম, আমি জাস্ট আমার পিটাইতো না। তখন আমি বুঝছি যে পড়ালেখা করলে মাইর খাওয়া লাগবে না, শুধু এই জন্য আমি পড়াশোনা করি, বুঝতে পারছো? শুধু এই জন্য আমি ইন্টারমিডিয়েট এসএসসি পড়াশোনা করে ইন্টারমিডিয়েটে চলে আসছে, বাট ইন্টারমিডিয়েটে গিয়ে আমি পড়ালেখাটা মজা পাইছিলাম। এই সেটা ডিফারেন্ট ইতিহাস। তো ছোটো ছোটো জিনিসগুলা তোমাকে দেখবা তোমার লাইফটা চেঞ্জ করে দেবে। আমার আজকে কিন্তু এই ঢাকা শহরে থাকার কথা না, আমার থাকার কথা গাজীপুরে গার্মেন্টসে, বুঝছো? গার্মেন্টসের শ্রমিক হওয়ার কথা। এটা বিয়ে কইরা 2টা বাচ্চা টাচ্চা থাকতো, বউ নিয়ে সকালবেলা দৌড়াইতেছি গার্মেন্টসের মধ্যে, তাই না মুহিব? সো আশা করছি তোমাদের এইটা নিয়ে কোনো ইস্যু হবে না। আমি আরেকবার বলছি, সাইক্লিন ডি, ডি ফর ড্রাইভার, এক ধাপ থেকে আরেক ধাপ, এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যায়। সাইক্লিন ই, ই ফর অ্যাপ্লিকেশন। একজন জিজ্ঞেস করতেছে, ভাইয়া যদি এটা মনে হয় তোর পড়ালেখারই দরকার নেই, তোরে বারবার বলার পরেও তুই শ্রম দিবি না বাসায় বৈশা, যে ভাইয়া অ্যাপ্লিকেশনে যদি এর কথা মনে পড়ে, কেন মনে পড়বে? পড়ালেখা কর, রাইট? এ তো অ্যাক্টিভ, এটা বলছে, ওর ওইটা মনে থাকবে না, ওর নাকি ওইটা মনে হবে। ক্লাসের মধ্যে কিছু বলতেই হবে তাকে।
সাইক্লিন এ, সবাই বুঝতেছে, এ ফর অ্যাক্টিভ বা এ ফর অ্যাক্টিভিটি বাড়ানো, রাইট? সাইক্লিন বস, বি ফর বস, সে সব কিছু সম্পন্ন করে। ইয়েস। সো তোমরা আমাকে এবার, এটা সেম সেম স্লাইড ছিল, তো তোমরা এবার আমাকে বলো তো, তোমরা সবাই আমাকে বলবা যে তোমরা এই জিনিসগুলো বুঝছো কিনা, কোন জিনিসটা বোঝো নাই কমেন্টে বলো, আমি বোঝাবো। তার আগে আমি নিজে প্রশ্ন করবো তোমাদের। এই যে দেখো, এইটা বুঝছো কিনা? টাইমিং তো সবাই বুঝছো যে কোষ বিভাজনের সময় লাগে না, বিভাজনে একটু অল্প সময় লাগে। এই যে এইটা কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি, এইটা আমাকে বোঝাবা। ক্রোমাটিন হিসাবে থাকে আর ক্রোমোজোম হিসাবে থাকে, এইটা আমাকে বোঝাবা। বলো বুঝছো কিনা? ইটস নট এ কমন ডায়লগ, বউয়ের সাথে ঝগড়া হইলে স্যার পিটায়, বউয়ের সাথে ঝগড়া হয়েছে দেন স্যার পিটাইছে। ইটস নট এ কমন ডায়লগ, ইটস রিয়েলিটি। তোমরা তোমরা আমার চিনো না। আচ্ছা মুহিব, এবার দেখো, ওরা দারুণ বুঝছে। আমি জাস্ট এই জিনিসটা আমার মতো যারা স্টুডেন্ট, যারা কিছু বোঝে না, সব তুলে তুলে খাওয়াইতে হয়, দেন খুব ভালো বোঝে, তাদের জন্য একটু বোঝাইতেছি। হ্যাঁ দেখো, কোষ বিভাজনের প্রস্তুতি দশা, আমি বলছি না এই জায়গায় আমরা 3 ধাপে প্রস্তুতি নেই। এই দশাটাকে বলা হয় ইন্টারফেজ, রাইট মুহিব? আর এই জায়গার নাম হচ্ছে এম ফেজ। এই সময় কি হয়, কোষটা বিভাজিত হয়, এটা সবাই বুঝছে। 2 নাম্বারটা দেখো, এই সময় ম্যাক্সিমাম টাইম 90 থেকে 95, তোমাদের 34, 35, 36 লাস্ট ক্লাসে বোঝাইছি না? হ্যাঁ, গুড, ভেরি গুড। আর এই সময় মাত্র লাগে 5 থেকে 10%, তাহলে দুইটা ডান কিনা? আচ্ছা, এবার চলে আসি আমরা 3 নাম্বারে, কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি পায়। জাস্ট বৃদ্ধিটা বুঝছো কিনা বলো তো মুহিব? এই যে এই জায়গায় কি হয়েছে, ডিএনএ আগে কয়টা ছিল? ডিএনএ এবার কত কি হয়েছে? 2টা হয়েছে কিনা? এখানে দেখো, আগে ছিল প্রোটিন, প্রোটিন কি এখানে বেশি হয়েছে কিনা? আগে ছিল এমআর আরএনএ প্রাইমার, এখানে আরো আরএনএ প্রাইমার তৈরি হয়েছে কিনা? আবার এখানে বলো, আগে একটু এটিপি ছিল, এখানে আরো এটিপি তৈরি হয়েছে কিনা? আগে এখানে মাইক্রোটিউবিউলের উপাদান ছিল, আরো বেশি মাইক্রোটিউবিউলের উপাদান তৈরি হয়েছে কিনা? তাহলে এই ধাপগুলোতে তোমরা একটু দেখো তো, যে তোমরা সেম জিনিস কি তৈরি করতে করতে আসলে না? ওইটাই বলছে যে এই কোষের সংগঠনে যা যা ছিল সবগুলো শুধু বৃদ্ধি পাইল। হঠাৎ সংগঠন, আর সংগঠন মানে এইটা 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 সবাই মিলে সংগঠন। সংগঠন বলতে বোঝাইছে সবাই মিলে, তারপরে সবাই বৃদ্ধি পাইতেছে, রাইট? সংখ্যাগত বৃদ্ধি পাইতেছে, রাইট মুহিম? তাহলে সংগঠন মানে কি? সবাই। সংগঠন মানে কি? আমি একাই একটা সংগঠন, দেশের সরকার হবে? নামে শেষে সরকার আছে, আমি কি দেশের সরকার? না, আমার পেছনে যদি 5 কোটি মানুষ থাকতো তাহলে আমি দেশের সরকার, রাইট? ঠিক কি না? হ্যাঁ, তাহলে সংগঠন মানে অনেক কিছু। সো এখানে শুধু বৃদ্ধি পাচ্ছে। আর এম দশায় কি হচ্ছে বলতো? কোষীয় সংগঠনের বিস্তার এবং বিভাজন ঘটছে। দেখো, কোষীয় সংগঠনের বিস্তার বিভাজন মানে কি? এটা একটা কোষ, একটা নিউক্লিয়াস ছিল, তাই না মুহিব? তাহলে এবার বলো তো, এইটা বিভাজিত হয়ে গেল কিনা? এটা ঘটলো কিনা? ঘটছে। কোষীয় সংগঠনের, কোষের কি এটা সংগঠন না? নিউক্লিয়াস একটা কোষের পার্ট না? ইয়েস, তাহলে বিভাজন ঘটছে। এবার আমরা বিস্তারে চলে আসি। কিসে? বিস্তারে। এখানে যা যা ছিল এদিকে তাতা গেছে না? এখানে যা যা ছিল এদিকে তাতা গেছে না? ছড়াই গেল না? দ্যাট ইজ কল্ড বিস্তার। দ্যাট ইজ কল্ড বিস্তার। এবার তোমরা আমাকে বলো যে বিস্তারটা বুঝছো এবং সংখ্যা বৃদ্ধিটা বুঝছো কিনা? পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসবে, এমসিকিউ এর মধ্যে। বলো বুঝছো কিনা? ডান? ওকে, ভেরি গুড। আচ্ছা, লাস্টের পোর্শনটা, লাস্টের পোর্শনটা তোমরাই আমাকে বলো তো, তোমরাই আমাকে বলো যে তোমরা আমাকে বলো তো যে এখানে ডিএনএ ছিল না মহিম? এখানে আমরা ডিএনএ ডাবল করলাম না? করছি কিনা? হিস্টোন কিছু নিছে, তার মানে এটা আমরা জানি যে এই এলাকায় ক্রোমোজোমগুলো সুতার মতো ছিল, ঠিক কিনা? বাট যখন বিভাজন হয়, যখন বিভাজন হয় তখন এই জিনিসগুলো কি হয়? পেঁচিয়ে 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 এরকম ক্রোমোজোমের মতো হয় না? হয় কি না বল? এরকম হয়েছে কি না?
তার মানে প্রস্তুতি পর্যায়ের সময় এগুলো সুতার মতো থাকে। সুতার মতো থাকার কারণ হচ্ছে কি জানো, একটা থেকে দেখে দেখে তুমি যদি আরো দুটো বানাইতে চাও, এটা দেখে দেখে যদি দুটো বানাইতে চাও, তাহলে এগুলোকে খুলে রাখতে হয় সুতাগুলোকে। এই জন্য এখানে সুতার মতো থাকে এই ডিএনএ হিস্টোন সব মিলায়। বাট যখন সেল ডিভিশন চলে, তুমি একবার চিন্তা করো তো, সেল ডিভিশন যখন চলে তখন কি এটা থাকে না মুহেব? তখন এটা থাকে কি না? তো তুমি যদি এখানে এগুলো সুতার মতো এরকম ছড়ায় রাখো ডিএনএ গুলা কি ছিঁড়ে যাবে না? তাহলে বেটার কি? বেটার কি এই যে তোমাকে ডিএনএ গুলো কি করতে হবে, কি করতে হবে? পেঁচিয়ে 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 রাখতে হবে, রাইট মুহেব? পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হবে। প্রিয় স্টুডেন্ট, ক্রোমাটিন শব্দের অর্থ দেখো, টিন মানে হচ্ছে থ্রেড বা সুতা। তাহলে এই জায়গায় ক্রোমোজোমগুলো ক্রোমাটিন হয়ে থাকে, সুতার মতো অবস্থায় থাকে। বাট যখন সেল ডিভিশন অবস্থায় চলে তখন তাদের পেঁচিয়ে গুছিয়ে রাখতে হয়, পেঁচিয়ে গুছিয়ে রাখতে হয়। এটাকে বলা হচ্ছে ক্রোমোসোম। সোম শব্দের অর্থ হচ্ছে বডি। সোম শব্দের অর্থ বডি। বডি মানে কি? এইরকম একটা জিনিস, সুতা কোনো বডি না, দলা পাকায় আছে এরকম একটা বডি, মানে পেঁচানো সুতা। ঠিক আছে মুহিম? আচ্ছা, ভেরি গুড। তোমরা ফার্স্ট ইয়ার, তোমাদের মানে পড়াইতে পড়াইতে এমন সব সিলি বিষয় নিয়ে কথা বলতে হয়, কেউ কেউ আগে বুঝে ফেলো, যে কারণে মনে হয় আরে এত কিছু বোঝাইতেছে। বাট একবার বুঝে ফেললে হবে কি, পরবর্তীতে চ্যাপ্টারগুলো সহজ হয়ে যাবে। আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি আজকে ক্লাসটা অফ রাখি, কারণ তোমরা খেলা দেখো কি দেখো না আই ডোন্ট নো, আমি খেলা দেখি। আমি পরের দিন তোমাদের মাইটোসিস নিয়ে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের পড়াই দেবো, ওকে? এটা নিয়ে একদমই চিন্তা করবা না, কারণ আমি আমি জানি আজকে অনেকে ক্লাসে আসতে পারে না, এই ক্লাস এবং খেলা দুইটা একসাথে চলতেছে। ওই দেখো আল্লাহ হাফেজ বলা শুরু করছে। তোমরা কারা? নাসার নাসার বলতেছে, তোমরা কারা? নাসার নাসার বলা যাবে না, হ্যাঁ। আমি তোমাদের বলি, আমার বয়স কিন্তু তোমাদের থেকে, তোমরা তোমরা কোন সালে এসএসসি পাস করছো ভাই? ওরা কোন সাল? আচ্ছা, তোমরা 23 সালে তো এসএসসি পাস করছো না, আর আমি এসএসসি পাস করছি 2007 সালে। 7 সালে আমি এসএসসি পাস করছি। তাহলে তোমার সাথে আমার বয়সের পার্থক্য কত মুহিম? কত? তুমি ম্যাথমেটিক্সও পারো না? আচ্ছা, তুমি ঠিক আছে, 16 বছর, 16 বছরের পার্থক্য। তার মানে আমি 16 বছর পর আইসা কি বুঝছি জানো? আমি কিন্তু এই ধরনের ছিলাম, পড়ালেখা আজকে আজকে কেন খেলা, পড়ালেখার সময় এখন আজকে কেন ঘুরতে যাব, পড়ালেখার সময় কেন আড্ডা দিব। আমি এই এই বয়সে এসে আমি বুঝতে পারতেছি যে আমি এগুলো মিস করে আসছি। এগুলো করলেও কিন্তু দারুণ পড়ালেখা করা যাইতো, বুঝতে পারছো? ওই দেখো, অনেক জন্ম নিয়েছে 2006 সালে। সো সো প্লিজ যাও, খেলা দেখো, রেস্ট করো। আমি আমি আসলে ক্লাসই নিতে পারতেছি না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আজকে দারুণ একটা নোট দিয়ে দিব রাত্রেবেলা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ফাহিম।